নমস্কার, আমি শোভন দত্ত। আপনারা আছেন নলেজ ইনসাইট বাই শোভন দত্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। মধ্যবিত্তের হেসেলে কিন্তু আবার আগুন লাগতে চলেছে, কারণ গ্যাসের দাম আবার বৃদ্ধি পাবে। পৃথিবীর সবথেকে বড় যে গ্যাস ফিল্ড, সেখানেই আক্রমণ করে বসে আছে ইসরায়েল। এবং গ্যাসের দাম কতটা বৃদ্ধি পেতে পারে, শেয়ার মার্কেটের ওপর এর প্রভাব কতটা পড়বে এবং কি হতে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটা একদম টানবেন না, পজ করবেন না বা ইগনোর করবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। অনেক জানা অজানার বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। এবং সবার আগে আপনাদের একটা গুরুদায়িত্ব থাকবে, সেটা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকা। নলেজ ইনসাইট বাই শোভন দত্ত এই ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন বিষয়, বিভিন্ন জিওপলিটিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যেসব বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তাই দেরি না করে, একদম বিলম্ব না করে চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করুন। চলুন দেখুন, বিশ্বযুদ্ধ থেকে আপনার রান্নাঘর ও ওয়ালেট, এই যে জ্বালানির দাম যদি বাড়ে না, দেখবেন সমস্ত কিছু দাম বাড়ে এবং তার প্রভাব সরাসরি পড়ে কোথায়? স্টক মার্কেট অর্থাৎ শেয়ার বাজারে। এই যে এলপিজি এলএনজির যে সংকট তৈরি হতে চলেছে এবং মনে করা হচ্ছে যে এই মার্চের শেষেই আবার দাম বাড়বে, সেটা কিন্তু একেবারে অমূলক নয়। তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি আবারও বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। চলুন দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ফিল্ডে আক্রমণ করেছে ইসরায়েল। প্রথমে আমরা হরমুজ প্রণালীটা একটু দেখে নিই, যেটা ইরানের নিয়ন্ত্রণাধীন আছে। ইরান এই পথে নিয়ন্ত্রণ করে এবং এই পথ দিয়েই কাতার, কুয়েত, আরব থেকে তেল ও গ্যাস ভারতে আসে। যদিও ইরানের সাথে আমাদের এখন যথেষ্ট ভালো সম্পর্ক, ভারত কারোর সাথেই ঝামেলাতে যায় না। ভারতের বন্ধু ইরান, ভারতের বন্ধু ইসরায়েল, ভারতের বন্ধু রাশিয়া, ভারতের বন্ধু আমেরিকা। যদিও আমেরিকা মাঝে মাঝে একটু ইয়ে করে বা আবার চুপ, আবার চুপ হয়ে যায় আর কি। তো ভারতের বন্ধু সবাই। কিন্তু তারপরেও এই যে বিশ্বে যখন একটা ডামাডোল চলে না, প্রতিটা দেশেই এই ডামাডোলের কিন্তু একটা প্রভাব পড়বেই, এটা স্বাভাবিক। এই যে ক্রুড অয়েল মানে যখন তেল উত্তোলিত হয়, যে পেট্রোলিয়াম যে তেলগুলো, এগুলো আমরা যেভাবে ইউজ করি ওরকম থাকে না, ওগুলো কালো একদম থাকে। ওগুলোকে যখন উত্তোলিত হয়, এখন বিভিন্ন রিফাইন করে তারপরে ব্যবহার করা হয়, সেটাকে বলে ক্রুড অয়েল, মানে একদম কালো কুচকুচে থাকে। তো যুদ্ধ শুরুর আগে আপনার মাত্র $65 ব্যারেল ছিল, বর্তমানে হয়েছে আপনার হচ্ছে $115। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ, যদিও আমেরিকা বলেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধ উনি থামিয়ে দেবেন। এখন বলা যায় না যে জিও পলিটিক্স বা বিশ্ব রাজনীতি কিন্তু প্রচুর, মানে এই যে কখন কোন দিকে বাঁক নেবে কেউ বলতে পারে না। তবে মনে করা হচ্ছে যে এটা 200 থেকে 300 ব্যারেলের দিকে, মানে ডলারে পার ব্যারেল পৌঁছাবে। তাহলে কিন্তু জ্বালানি তেলের দাম কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। তো ইসরায়েল সরাসরি ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে বোম্বিং করেছে, যেটা বলছিলাম যে গ্যাসের দাম বাড়বে। মানে আমাদের মধ্যবিত্তের ঘরে তো একটা চিন্তাই থাকে যে গ্যাস কখন আসবে। তো এর ফলে শুধু যাতায়াতের পথ নয়, গ্যাসের উত্তোলন বন্ধ হওয়ার মুখে। তা আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেটা হলো সেই সাউথ পার্স, যার 40% ইরান আছে, আর নর্থ ফিল্ড যেটা আছে কাতারের 60%, মানে কাতারের আন্ডারে আছে। এই যে সাউথ, যেটা এই জায়গাটাকেই বলে সাউথ পার্স, এবং এই জায়গাটাতে আক্রমণ করেছে কে? ইসরায়েল। এবার আমি আপনাদেরকে বলি, এই যে গ্যাস বা পেট্রোলিয়াম যে ইয়েগুলো আছে না, প্রোডাক্টগুলো হয়, এগুলো কিন্তু, এই যে খনিগুলো, এগুলো কিন্তু সমুদ্রের তলেও অবস্থিত হতে পারে, বেশিরভাগ সমুদ্রের তলে থাকে। এই সমুদ্রের তল থেকে বিভিন্ন টেকনোলজি খাটিয়ে, বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে এগুলোকে উত্তোলিত করা হয়। তো এই জায়গাটাতে ইসরায়েল আক্রমণ করে বসে আছে। মালিকানা 40%, যেটা বলছিলাম ইরানের অংশ সাউথ পার্সের, আর নর্থ ফিল্ড যেটা কাতারের অংশ 60%। সম্পদ এখন তেল ও গ্যাস মিশ্রিত, মানে এই যে সাউথ ফিল্ড থেকে তেল উত্তোলিত হয়, গ্যাস উত্তোলিত হয়। আর সম্পূর্ণ, আর যেটা নর্থ ফিল্ড, সেটা সম্পূর্ণ, এই নর্থ ফিল্ড যেটা কাতার, এখান থেকে সম্পূর্ণ গ্যাস করে। এবার হলো সম্পদের ধরন, বলেছি প্রযুক্তি বিনিয়োগ, স্যাংশন থাকার কারণে দুর্বল। আর এই নর্থ ফিল্ড থেকে আমেরিকা, ইউরোপের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখান থেকে তোলায়, মানে এখান থেকে তাড়াতাড়ি উত্তোলিত হয়। প্রধান ক্রেতা, মানে এই যে সাউথ পার্সে যেটা ইরানের এই গ্যাসের প্রধান ক্রেতা হলো মূলত চীন, এবং এরা নিজেরা ব্যবহার করে, আর ভারতেও কিছুটা আসে। আর এই যে নর্থ ফিল্ড যেটা কাতার, এর প্রধান ক্রেতা কিন্তু ভারত এবং ইউরোপ।
তো ভারতের 90% গ্যাস কিন্তু এখান থেকেই আসে। যদিও ভারত, আমি আপনাকে বলছি, ভারতের 40-50% গ্যাস কিন্তু আপনার ভারত নিজেই উৎপাদন করে, আর বাদ বাকি যেটা সেটা বাইরে থেকে কেনে। তাই বাদ বাকি বাইরে যেটা যে গ্যাসটা ভারত ক্রয় করে তার কিন্তু 90% আপনার এই নর্থ ফিল্ড থেকে আসে। এখন কথা হলো এই যে গ্যাসের যে জাহাজগুলো সেটা কিন্তু এই হরমুজ প্রণালী পার হয়ে আসে। যদিও ইরান বলেছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক, কারণ ভারত ওষুধ বিভিন্ন সময় বিভিন্নভাবে ইরানকে সহায়তা করেছে, ইরান ঝামেলা করবে না, তারপরও যুদ্ধের বাজারে কিছু বলা যায় না। তো ইরানের পাল্টা হুমকিতে যদি কাতারের নর্থ ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়, এবার হলো বিষয় আর একটা কি, ইরান ভারতের জাহাজ দিকে ছেড়ে দিল যে কিছু বলবো না, ভারত আমাদের বন্ধু। কিন্তু ইরান আর কুয়েতের মধ্যে তো ঝামেলা চলছে, কাতারের মধ্যে তো ঝামেলা চলছে। এবার ইসরায়েল কি করেছে, ইরানের সাউথ পার্সে আক্রমণ করেছে। এবার ইরান যদি ভাবে যে আমরা একটা আক্রমণ করে দেখিয়ে দিই, তো ইরানের পাল্টা হুমকিতে যদি কাতারের নর্থ ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়, তবে ভারতের রান্নাঘরে সরাসরি এলপিজি সংকট কিন্তু দেখা যাবে। কারণ যে 50% গ্যাস, তার 90% কিন্তু এই নর্থ ফিল্ড থেকেই কিন্তু ভারতে আসে। বুঝতে পেরেছেন ঝামেলাটা কোথায় বেঁধেছে? এবার আসছে কি জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট। সাউথ পার্সে বোমিং কে করেছে? ইসরায়েল করেছে। এবং ইরান যদি কাতারে হামলা করে, আমেরিকা সাউথ পার্সে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। ট্রাম্প কিন্তু সেই সতর্কতা, সেই হুমকি কিন্তু অলরেডি দিয়ে রেখে দিয়েছে। এর ফলে কী হবে? বিশ্বব্যাপী একটা জ্বালানি সংকট দেখা দেবে। ইউরোপ ও এশিয়ার এলএনজি সাপ্লাই চেন এক প্রকার ভেঙে পড়বে, কারণ যেখান থেকে গ্যাস উত্তোলিত হয় সেইটাই যদি না হয়, তাহলে ওরা সাপ্লাই দেবে কী করে? ভারতের শক্তি নিরাপত্তা হুমকিতে, কারণ তেলের দাম আকর্ষণ হলে এখনও ভারত সরকার সবসময় দেখবেন ইলেকট্রিক যে ভেহিকেলগুলো আছে তারপরে জোর দিচ্ছে যে না আমরা ইলেকট্রিক ভেহিকেল, কারণ ওটা পরিবেশ বান্ধব, পরিবেশের ক্ষতি কম করে। কিন্তু এখনও সেইভাবে কিন্তু পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে হয়নি। এখনও বেশিরভাগই কিন্তু ওই জ্বালানি তেলের উপরই নির্ভর করে ভারতের যে ট্রান্সপোর্ট আছে সেটা কিন্তু চলে। তাহলে এই তেলের দাম যদি আকাশ ছোঁয়া হয়ে যায়, তাহলে কিন্তু ভারতের শক্তি নিরাপত্তা হুমকিতে পড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। আপনার রান্নাঘর ও ওয়ালেট, যেটা আমি প্রথমে বলছিলাম, জিনিসপত্রের যদি দাম বাড়ে আপনার ওয়ালেট থেকে টাকা বেরিয়ে যাবে। আর এই যে গ্যাস যদি, এই যে সাউথ পার্স যদি আমেরিকা আক্রমণ করে বসে থাকে, নর্থ ফিল্ড যেটা কাতারের আন্ডারে আছে, সেটা যদি আমেরিকা আক্রমণ করে, ইরান আক্রমণ করে বসে আছে, তাহলে এই গ্যাসটা তো আর ভারতে পৌঁছাতে পারবে না। তার ফলে কি হবে? রান্নাঘরে কিন্তু একটা কি বলবো, ছ্যাঁকা লাগতে পারে, যেটা বলছিলাম। কারণ যখন চাহিদার তুলনায় উৎপাদন কম হবে, সাপ্লাই কম হবে, তখন কী হবে? ডিমান্ড বাড়বে। এমনিও এখন ডিমান্ড আছে, তাহলে কি জিনিসটার দাম বাড়বে, আপনার প্রত্যেক জীবনের খরচা বৃদ্ধি পাবে। এবার কি ভারতের ডুয়াল শিল্ড স্ট্র্যাটেজি। ভারত, আমি যেটা প্রথমেই বলছিলাম আপনাদের, যে ভারত, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি, আমরা যুদ্ধ বিগ্রহ ভারত চায় না। ভারত আতিথেয়তায় বিশ্বাস করে। ভারতের বন্ধু ইসরায়েল, ভারতের বন্ধু ইরান, ভারতের বন্ধু আমেরিকা, ভারতের বন্ধু রাশিয়া থেকে যখন ভারত তেল কিনছিল, আমেরিকার অনেক চোখ রাঙিয়েছিল, ভারত তোয়াক্কা না করে ভারত তেল কিনেই গেছে, আমেরিকা কিচ্ছু করতে পারেনি। ওই দাম বাড়িয়েছে, ট্যাক্স লাগিয়েছে, আবার পরে কমিয়েও দিয়েছে। এবার এই যে কাতার থেকে যে তেলগুলো ভারতে আসছে, বা এই হরমুজ প্রণালী হয়ে, হয়তো বা ইরান আক্রমণ করলো না, কোনো একটা মিসাইল ভুলক্রমে ভারতের এই যে জাহাজগুলোতে লেগে বসে থাকলো। তার জন্য আমাদের ভারতীয় নেভির যে যুদ্ধ জাহাজগুলো আছে, সেগুলো কিন্তু এই যে তেলবাহী বা গ্যাসবাহী যে জাহাজগুলো, সেগুলো কিন্তু এসকর্ট করে নিয়ে আসছে, অর্থাৎ সিকিউরিটি দিয়ে নিয়ে আসছে, যাতে এরকম আক্রমণ না হয়। কারণ যুদ্ধের সময় অত কিছু থাকে না, হুটহাট হয়ে যেতে পারে। তো ভারত যুদ্ধের কোনো পক্ষ নয়নি, তবে মানবিকতার খাতিরে ইরানে মেডিকেল এইড, ওষুধ পাঠিয়েছে ভারত, যা ইরান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে ভারতকে ধন্যবাদ জানিয়েছে। যখন ইরানে ভূমিকম্প হয়েছিল, তখনও কিন্তু ভারত ইরানের পাশে ছিল। আমরা প্রচুর ইরানকে, যখন করোনার সময় করোনার ওই যে টেস্টিং কিট, তারপরে ভ্যাকসিন পাঠিয়েছিলাম, শুধু ভারত না, ইরান না, অন্যান্য দেশকেও ভারত দিয়েছিল, বাংলাদেশকেও দিয়েছিল। তা ভারত সবার সাথে সুসম্পর্ক রেখে চলে, এবং এটাই উচিত। তার জন্য সারা পৃথিবী যখন জ্বলছে, আপনি কিন্তু ওই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে সেই যুদ্ধের খবরগুলো দেখছি। এটা অন্যভাবে হয়তো আমি একটু মজা করে বললাম, কিন্তু এটা মজার বিষয় নয়। ভারতের পররাষ্ট্রনীতি, ভারতের যে ডিপ্লোমেসি স্ট্রং বলেই কিন্তু এটা সম্ভব। চলুন পরেরটা দেখি, কাঠামোগত রূপান্তর। ভারত কিন্তু আস্তে আস্তে কাঠামোগত রূপান্তরের দিকেও যাচ্ছে।
রান্নাঘরের রূপান্তর কি? আমরা অনেকে এখন ইন্ডাকশান ইউজ করছি, ইন্ডাকশানে যেভাবে রান্না হয়। পরিবহনের রূপান্তর, এই যে এখন ইলেকট্রিক ভেহিকেল যেগুলো উঠেছে, ইলেকট্রিক স্কুটি, বাইক, গাড়ি, যেগুলো নীল যে রাস্তাগুলো দেখবেন যখন নীল যে নাম্বার প্লেটের গাড়িগুলো, ওগুলো সব কিন্তু ইলেকট্রিক ভেহিকেল। ভারত চায় যে এইগুলো আস্তে আস্তে উন্নত করুক। তাহলে একটা সুবিধা কি, এই যে মানে ফসিল ফুয়েল যেটা জীবাশ্ম জ্বালানি যেটা আর কি, এই পেট্রোলিয়াম যে দ্রব্যগুলো, এইগুলোর ফলে কি হয়, পরিবেশের প্রচণ্ড ক্ষতি হয়। এটা তো এক প্রকার পরিবেশ বান্ধব, এবং আমাদের ওই মানে গালফ কান্ট্রি বলি বা এই সবের পরে কিন্তু আমাদের নির্ভর হয়ে থাকা লাগবে না। এবং তারপর শক্তির স্বাধীনতা, এই যে বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থানে প্রচুর পরিমাণে সোলার সিস্টেম করে দিচ্ছে। আপনার বাড়ির উপরে সোলার থাকবে, একবার লাগিয়ে নেবেন, সরকার কিছুটা টাকা দিচ্ছে, আপনি কিছুটা টাকা দেবেন, দিয়ে লাগিয়ে নেবেন, আপনার পুরো বাড়ির ইলেকট্রিসিটি ওটাতেই চলে যাবে, একদম আপনার ইলেকট্রিক বিল জিরো হয়ে যাবে। তাহলে এই যে সূর্য থেকে প্রচুর এনার্জি কিন্তু পৃথিবীতে আসে, সবগুলো কিন্তু নষ্ট হয় এক প্রকার, আমরা সেটাকে ইউজ করতে পারি না। তা সরকার চাইছে যে না, আমরা এইগুলো ইউজ করবো, এবং এই যে সোলার বলছি বা ইলেকট্রিক যে ভেহিকেলগুলো বললাম বা ইন্ডাকশন, এগুলো কিন্তু সম্পূর্ণ পরিবেশ বান্ধব, পরিবেশের কিন্তু কোনো ক্ষতি হয় না। তো এইটা এখনও কিন্তু পুরোপুরি করে উঠতে পারেনি, তার জন্যই কিন্তু আমাদের ওই যুদ্ধ বাঁধলে গ্যাস নিয়ে টেনশন বেড়ে যায়, যে কী হবে, গ্যাস পাবো তো, গ্যাস পাওয়া যাচ্ছে না। আমি আজ প্রায় 11 দিন বুক করেছি, আমি এখন গ্যাস পাইনি, আমি নিজেই পাইনি, কী করা যাবে? তা এইটা আস্তে আস্তে ভারত সরকার চাইছে যে ভারত হবে আত্মনির্ভর, আমরা অন্য কারোর উপর নির্ভর করে থাকবো না। সেটা এখনও দেরি আছে, সবটা তো ওভারনাইট হয় না, সম্ভাবনা সেটা। এবার আসছে কি, ধ্বংস থেকেই নতুন ট্রানজিশন। এই যে যুদ্ধটা বাঁধলো, এটা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে আরও বুঝিয়ে দিয়ে গেল যে না, আমাদেরকে কতটা আত্মনির্ভর হতে হবে। এই যে প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যে ইলেকট্রিক ভেহিকেল, তারপরে হচ্ছে সূর্যাঘর, অর্থাৎ এই যে সৌরশক্তি ব্যবহার, ইন্ডাকশন, এর ব্যবহার কিন্তু আরও বেশি করতে হবে, সরকারকে এগোতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু এই যে টেনশন থেকে আমরা মুক্তি পাবো। তাই ধ্বংস থেকে কিন্তু ট্রানজিশনের জন্ম হয়। তা মধ্যপ্রাচ্যের এই সংকট শুধু এনার্জি ক্রাইসিস নয়, এটি হলো সারা পৃথিবীকে জীবাশ্ম জ্বালানি থেকে বের করে নবায়নযোগ্য শক্তির শিফট করা সবচেয়ে বড় তোমার মানে বড় হলো একটা রাস্তা বা বড় একটা ওয়ে। পৃথিবীকে মেসেজ দিচ্ছে যে না, এই জীবাশ্ম জ্বালানি এক প্রকার তো পৃথিবীর ক্ষতি করছে, কারণ এ যখন পোড়ানো হয় না, এ প্রচুর পরিমাণে কার্বন ঘটিত যৌগ নিরসন করে, যার ফলে কি হয়, বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট, বিভিন্ন কারণে পরিবেশের ক্ষতি করে। তো এই যুদ্ধ মানে আমরা নিউটনের থার্ড ল থেকে যদি বলতে পারি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো এই যুদ্ধেরও কিন্তু একটা ভালো দিক যে না, যুদ্ধ আমাদের মেসেজ দিয়ে গেল কি, যে আমরা আস্তে আস্তে নবায়নযোগ্য শক্তির দিকে ধাবিত হই। সব থেকে বড় মেসেজ কিন্তু এটা, এবং এইটা কিন্তু স্টক মার্কেটও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে। এই যে ইলেকট্রিক যে ভেহিকেলগুলো, যারা জিও পলিটিক্স, যারা দেখবেন স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেন বা শেয়ার বাজার নিয়ে থাকে, তারা কিন্তু জিও পলিটিক্সটা খুব ভালো করে, কারণ এই জিও পলিটিক্সে বিভিন্ন বিষয় কিন্তু স্টক মার্কেটকে নিয়ন্ত্রিত করে। এই যে মানুষ এখন কি ইলেকট্রিক পণ্যের উপর বা ইলেকট্রিক জিনিসের উপর বা নবায়নযোগ্য, এক কথায় নবায়নযোগ্য শক্তির উপর নির্ভর হয়ে পড়ছে, তার ফলে কিন্তু আপনারা যদি এই শক্তিগুলো বা এরকম কিছুতে ইনভেস্ট করেন, সেটার দাম কিন্তু বাড়বে এবং একটা ভালো একটা প্রফিটের দিকে যাবেন। তো এটাই বলা ছিল। এবার হলো ফসিল ফুয়েল, জিওপলিটিক্যাল ঝুঁকির উপর নির্ভরশীল। ওই যে যুদ্ধ বেঁধে গেলো, তেল দেবো না, কী করবি কর, তখন কোথায় পাবে? ক্রমাগত মূল্যবৃদ্ধি, সাপ্লাই চেনের সমস্যা, বিনিয়োগকারীদের অবস্থান সেই সেক্টর থেকে ধীরে ধীরে এক্সিট নিচ্ছে। আর যদি সোলার প্যানেল ব্যবহার করা হয়, আমার বাড়ির উপরেই আমার ইলেকট্রিক লাগানো আছে, কে কোথায় যাবো আমার তো ভেবে লাভ মানে ভেবে লাভ নেই। আমার যদি ইলেকট্রিক ভেহিকেল থাকে, তোরা যুদ্ধ করে মরে যান, আমার কি যায় আসে, আমি চার্জ দেবো, গাড়ি চালাবো। ভারত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেস এর লিডার হিসেবে দ্রুত এগোচ্ছে। আদানি পাওয়ার, এনটিপিসি গ্রিন এনার্জি, এসিএম সোলার হোল্ডিং, এগুলো কিন্তু যথেষ্ট করে গ্রো করছে। এগুলো কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেল বা এই যে নবায়নযোগ্য যে শক্তি, সেইগুলো নিয়ে কিন্তু এই সংস্থাগুলো কাজ করে। তো অদূর ভবিষ্যতে আমরা আরও জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরশীলতা কমিয়ে আনবো। তবে এটা সত্যি, গ্যাসের দাম কিন্তু কিছুটা হলে বাড়তে চলেছে, কারণ অলরেডি যেখান থেকে গ্যাসের সাপ্লাইটা আছে সেটা কিছুটা হলেও কিন্তু বন্ধ হতে চলেছে, কারণ যেহেতু ইসরায়েল আক্রমণ করে বসে আছে। এবার কি জিওপলিটিক্যাল ইভেন্ট, মধ্যপ্রাচ্যের গ্যাস ফিল্ডে আক্রমণ, তেলের দাম বৃদ্ধি, তেল গ্যাসের দাম বৃদ্ধি পাবে। সেক্টর আইডেন্টিফিকেশন, রিনিউয়েবল এনার্জি ও ইলেকট্রিক ভেহিকেল সেক্টরে গ্লোবাল শিফট, স্টক সিলেকশন, সঠিক সময়ে সঠিক সোলার ও পাওয়ার কোম্পানির স্টক বাছাই,
হেলথ ক্রিয়েশন, পোর্টফোলিও গ্রোথ ও ব্যক্তিগত আর্থিক স্বাধীনতা। বুঝতে পারছেন তো, এইগুলো কিন্তু হতে চলেছে। তা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তবে এটুক বলবো যে ভারতে যথেষ্ট গ্যাস আছে, দাম বাড়লেও খুব একটা দাম বাড়বে না। অহেতুক কেউ প্যানিক করে গ্যাস মজুত করবেন না, সরকারের সাপ্লাই সেন্টারকে কোনো বিঘ্ন ঘটাবেন না, আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব। বিভিন্ন নিউজ চ্যানেল বা আমাদের মতো এরকম বিভিন্ন জিওপলিটিক্সের বিভিন্ন চ্যানেলের সাথে যুক্ত থাকুন বিভিন্ন আপডেটের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাই দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং কমেন্টে জানান আপনার মতামত, এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো অবধি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, আতঙ্কিত হবেন না, প্যানিক করবেন না, সত্য নিউজ বা সত্য নিউজের সাথে থাকুন, সত্যটা জেনে তারপরে ডিসিশন নেবেন। কে কি বলল তার উপর ভিত্তি করে কোনো প্যানিক করে কোনো কাজ করবেন না। চলুন আজকে অবধি, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন, টাটা।